হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল পজিকা প্রিন্সেস। আই হোপ তোমরা সকলেই ভালো আছো। আমরা খুব ভালো আছি এবং সকাল সকাল আমরা বেরিয়ে পড়েছি একটি নতুন জায়গায় যাওয়ার উদ্দেশ্যে। তোমরা সবাই জানো আমি এখন এনজিপিতে আছি। তো এনজিপিতে করে আমরা সবাই, আমার বর, আমার বরের কলিগ সবাই মিলে একটা বাসে করে তো আমরা কোনো একটা জায়গায় যাওয়ার উদ্দেশ্যে বেরিয়েছি। তো সেটাই আমি তোমাদেরকে বলছি। তো সবার প্রথমে এই সকালের মনোরম দৃশ্যটা তোমাদের দেখাই। দুদিকে অজস্র চা বাগান এবং এত সুন্দর গাছ, মনোরম দৃশ্য, সত্যি মনটা ছুঁয়ে যায়। তো সবার প্রথমে আমি তোমাদেরকে বলি তিস্তা। তিস্তা নাম তোমরা প্রত্যেকেই শুনেছো। তিস্তা হচ্ছে খুবই মনোরম একটা নদী। তো তিস্তা নদীর যে একাংশ জল, সেই জলটা তোমরা সবাই জানো যে তিস্তা ব্যারেজের মধ্যে সেই জলটাকে ধরে রাখা হয়। আর সেই জলটা ধরে আমাদের অনেক উপকার হয়, যেমন দার্জিলিং, কোচবিহার, উত্তর দক্ষিণ দিনাজপুর, মালদহ সমস্ত এই জেলাগুলোতে সেচের কাজে জলগুলো ব্যবহার করা হয়। আর তিস্তা ব্যারেজ 2918 কিলোমিটার দীর্ঘ। তিস্তা ব্যারেজটা এত সুন্দর এরিয়া, সত্যিই দেখে আমার মনটা জুড়িয়ে গেছে। গজলডোবা নামে ছোট্ট একটি গ্রাম, সেই গ্রামের কাছেই এই তিস্তা ব্যারেজটি তৈরি হয়েছে। দেখো তিস্তা ব্যারেজটা কত সুন্দর, মনোরম। তো তিস্তা ব্যারেজের কাছ থেকে গেলেই মনটা যেন জুড়িয়ে যায়। তিস্তা ব্যারেজ এখন পর্যটকদের মূল আকর্ষণীয় কেন্দ্র হয়ে উঠেছে এবং শিক্ষা কেন্দ্রও বলতে গেলে চলে। শিক্ষার্থীদের জন্যও এটা খুব আকর্ষণীয়। তিস্তা ব্যারেজের কাছেই আছে বৈকুণ্ঠপুর জঙ্গল, যেটা হচ্ছে আমাদের আজকের ডেস্টিনেশন। তো তোমাদের দেখাই তিস্তা ব্যারেজের মনোরম দৃশ্য। গল্প করতে করতে অলমোস্ট আমরা পৌঁছে গেছি আমাদের ডেস্টিনেশন বেঙ্গলি সাফার। তো বেঙ্গলি সাফারিতে আমরা ফার্স্ট ঢোকার মুখে আমাদের এন্ট্রি ফি লাগে, যা টিকিট কাটতে হয় 450 টাকা দিয়ে। ম্যান প্রাইস টিকিট ডিফারেন্স হয়। তো সবার প্রথমে আমরা বেঙ্গলি সাফারিতে ঢুকেই আমাদের যে গাড়ির নাম্বার দেওয়া থাকে টিকিটে, সেই গাড়ির নাম্বার অনুযায়ী আমাদের গাড়িতে উঠতে হয়। আমার একটু মন খারাপ ছিল, কারণ আমার যে সঙ্গীরা ছিল তাদের টিকিট হয়েছে অন্য গাড়িতে। আমাদের যে কোয়ার্টারের দিদিরা ছিল তারা অন্য গাড়িতে, আর আমি একাই অন্য গাড়িতে। মনটা খারাপ থাকায় বরকে বলেছিলাম, বর বলছে কোনো ব্যাপার না, 1 ঘন্টার তো সফর, তারপর সব কিছু ঠিকঠাক। তো আমরা ফার্স্ট যখন গাড়িটা স্টার্ট দেওয়া শুরু করে 10টাতে। তো বেঙ্গল সাফারি, আর একটা কথা, বেঙ্গল সাফারি খোলা থাকে সপ্তাহে প্রত্যেকটা দিন এবং বেঙ্গল সাফারি সকাল 9টা থেকে দুপুর 4টে, বিকেল 4টে পর্যন্ত খোলা থাকে। আর 23শে জানুয়ারি 2016 সালে প্রথম বেঙ্গল সাফারি উদ্বোধন হয়। তো দেখো এখানে আমরা যেতেই চিতাকে খাঁচা থেকে ছেড়ে দেওয়া হয়েছে। আর জঙ্গলটা সত্যি খুব দুর্গম এলাকা। তো যখন গাড়িটা চালাই না, আমার ভীষণ ভয় করছিল। গাড়ি তো এধার এধার হিলছিল, আমি তো ভাবছিলাম যা আমি পড়েই গেলাম। তো প্রত্যেকটা একটা কাউন্ট আছে, যেমন বেঙ্গল, তারপরে রয়্যাল বেঙ্গল টাইগার, চিতা, হরিণ, প্রত্যেকটার আলাদা আলাদা কাউন্ট আছে। তো আমি ফার্স্টে চোখের সামনে বাঘ দেখে তো অবাক। আমার ভীষণ ভালো লাগছিল, ভীষণ, বিশ্বাস করো। এদিকে ভয়ও লাগছিল যে বাঘটা এসে হালুম করে আমায় খেয়ে নেবে না। তো আমি আবার বাঘকে ডাকছি, বাঘ আমার ডাকে সাড়া দিচ্ছে না বলে মনটা খারাপ হয়ে গেল। তো তারপর দেখো পাহাড়ের উপর উঠতে হবে, না না এটা পাহাড় নয়, এটাও একটা জঙ্গলের রাস্তা। তো এই রাস্তা থেকে গেলে অনেক পশু পাখি দেখা যায়। তো এখান থেকে আবার আমরা গাড়িতে উঠেছি, গাড়িতে উঠে আবার দেখো টাইগার। তো এখানে প্রজনন 9 বছরের মাধ্যমে একটা বাঘ আর বাঘিনী থেকে আমরা 11টি বাঘ আর বাঘিনী পেয়েছি। তো 9 বছর প্রজননের ফলে 11টি বাঘ এখানে জন্ম দিয়েছে। তো এখন মোট বাঘের সংখ্যা এই বেঙ্গল সাফারিতে 11টি। তো এছাড়াও এখানে এশিয়ান সিংহ আনার জন্য চেষ্টা চলছে। এখানে অনেক ধরনের পশু পাখি আমরা দেখেছি, কুমির, তাছাড়াও ক্যাঙ্গারু, কচ্ছপ। চলো এবার আমাদের ফেরার পালা।
তো মাঝে লাঞ্চ করেছিলাম আমরা তিস্তা ব্যারেজের কাছে একটা হোটেলে। তো সেখান থেকে আবার আমরা রওনা দেই আমাদের কোয়ার্টারের উদ্দেশ্যে। তো সবাই মিলে সারা দিনটা খুব এনজয় করেছি। তো শেষে আমি টায়ার্ড হয়ে গেছি, আবার সেই তিস্তা ব্যারেজের মধ্য দিয়েই আমাদের ফিরতে হয়েছিল। তো সত্যি এত ঘন্টা জার্নি করা সত্যিই খুব কষ্টের ব্যাপার। আমি তো বেশি জার্নি বাসে করতেই পারি না, বেশি জার্নি করলে আমার খুব কষ্ট হয়। ওকে টাটা, বাই বাই, নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে।